If there is one place on earth যেখানে ডেটা সেন্টার হওয়া উচিত, it should be বাংলাদেশ। আমরা যে আজকে ইমেল রিসিভ করছি, মুভি দেখছি, সেগুলো কোনো একটা জায়গায় গিয়ে এই ডেটাগুলো কোথাও একটা স্টোর আছে, ওকে, এবং এখান থেকে রাইট লোককে রাইট ডেটা ডেলিভার করে। তো এই ডেটাগুলো স্টোর থাকে হচ্ছে আমাদের ডেটা সেন্টারে। যেমন বাংলাদেশের 1/3 ব্যাংক এখন আমাদের ডেটা সেন্টার। ওকে, আমি যখন বোধহয় 4-5 বছর বয়স, তো তখন একটা সময় ছিল যে আমাদের প্যারেন্টসরা ভাবতো যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হলে ছেলে মেয়ে স্পয়েল হয়ে গেছে। তো ওই সময়কার মানুষ আমি, সবাই কেন এটা এত গ্লোরিফাইড ভাবে বলে। তো তখন আমি তাদেরকে বোঝানোর জন্য বললাম, ইটস লাইক ক্যারিং AK-47 ইন দ্য ইউনিভার্সিটি। কি হয় আপনি যখন কোনো কিছু গুগল করেন, ধরুন গুগল সার্চ করছেন ওয়ার্ল্ড বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, আপনাদের লেখাটি ইলেকট্রনিক সিগন্যালে কনভার্ট হয়ে কোনো না কোনো ডেটা সেন্টার থেকে ডেটা নিয়ে এসে আপনার সামনে হাজির করে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে। কেমন হয় এই ডেটা সেন্টারগুলো দেখতে? বাংলাদেশে আছে কি এমন ডেটা সেন্টার? কারাই বা নেতৃত্ব দেন এই ধরনের সফিস্টিকেটেড প্রতিষ্ঠানে? চলে এসেছি গাজীপুরের হাইটেক পার্কে অবস্থিত ফেলিসিটি আইডিসি লিমিটেডে। ফেলিসিটি আইডিসি লিমিটেড দেশের অন্যতম সেরা ডেটা সেন্টার। কথা বলবো এর প্রলিফিক সিইও জনাব শারফুল আলমের সাথে। জানবো জনাব শারফুল আলমকে, জানবো ফেলিসিটি আইডিসি লিমিটেড। কেমন আছে ভাইয়া? ধন্যবাদ ভাইয়া, আপনার অনেক ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। একদম শুরু থেকে শুরু করি ভাইয়া, আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায় সেই সম্পর্কে জানতে চাই। আমার জন্ম প্রিসাইসলি কুমিল্লা ক্যান্টনমেন্টে। আমার বাবা যেহেতু আর্মিতে ছিলেন, তো তখন উনি সেখানে পোস্টেড ছিলেন। আর এরপরে আমার বাকি 12 বছর বয়স পর্যন্ত, আমি যদি বলি স্কুলের ক্লাস 7 পর্যন্ত আমি 7টা স্কুলে পড়েছি। 7টা স্কুলে বুঝতে পারছেন যে কতটুকু আমাদেরকে ট্রাভেল করতে হয়েছে বিভিন্ন সময়। বেড়ে ওঠা কুমিল্লাতেই এবং অন্যান্য চিটাগং, ঢাকা, যশোর, মানে যখন যেখানে স্কুলিং, রংপুর, সেখানে বেড়ে উঠেছেন। তো ভাই পরবর্তীতে জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনার এই বেড়ে ওঠার সময় এমন কোনো ঘটনা আছে কিনা, এমন কোনো কমেন্টস কারো বা এমন কোনো ঘটনা যেটা আপনার পরবর্তী জীবনে স্থায়ী প্রভাব ফেলে? থাকে না যেমন আমাদের আত্মীয়রা বলে এই তোকে দিয়ে কিছু হবে না, অথবা উল্টাটাও হয়, যেমন বললো যে এই ছেলেই আমাদের ফ্যামিলির নাম উজ্জ্বল করবে। এমন কোনো ঘটনা আছে কিনা ছোটবেলায়? হ্যাঁ, আমাদের ইট ওয়াজ এ জয়েন্ট ফ্যামিলি। আমরা আমার নানির কাছে বড় হয়েছি। তো সেখানে আমাদের মামা নানির 7 ছেলে মেয়ে ছিলেন। তো ওনাদেরও যারা সন্তানরা ছিলেন, আমরা একসাথে ফ্যামিলিতে বড় হতাম। তো আমি আমার ফ্যামিলির কাছে অনেকটা বয়সও বেশি ছিল, ওদের মধ্যে সিনিয়র ছিলাম। আমি অনেকটা হিরো ছিলাম। আমার প্রতি সবাই জেলাস ছিল, বিকজ আমি আমার নানির সবচেয়ে পছন্দের নাতি ছিলাম। তো সেভাবে একটা ভালো, কি বলবো, যে একটা কিংলি লাইফ আমি কাটিয়েছি ছোটবেলাটাতে এবং বড় হয়েছি। এবং সবাই আশা করতো যে ভালো কিছু একটা হব, এবং সবাই আমাকে লুক আপ করতো যে হ্যাঁ, মানে শারফুল ভাইয়ের মতো হতে হও ভাই। এই আশাই আপনার উপরে একটা প্রভাব ফেলেছে পরবর্তী জীবনের সাকসেসে। হয়তো। সো ভাই পড়াশোনা সম্বন্ধে জানতে চাইবো, পড়াশোনা কোথায় করেছেন? আচ্ছা, তো আমি প্রথমত আমি যেটা বললাম যে ক্লাস 7 পর্যন্ত 7টা স্কুলে পড়েছি। তো ওগুলোর ব্যাখ্যায় বেশি যেতে চাই না। ক্লাস 7-এ এসে আমি ক্যাডেট কলেজে যাই, ফৌজদার ক্যাডেট কলেজে। সেখানে 7 থেকে 12 পর্যন্ত একটা জীবন, হোস্টেল লাইফ। 12 থেকে বের হওয়ার পরে যখন আমরা 92-তে পাস আউট করি, তো তখন একটা সময় ছিল যে আমাদের প্যারেন্টসরা ভাবতো যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হলে ছেলে মেয়ে স্পয়েল হয়ে গেছে। তো ওই সময়কার মানুষ আমি। এই সময় আমাদের প্রথম আইবিএতে একটা সার্কুলার হয় যে বিবিএ নিবে। তো বিবিএ ওয়াজ ভেরি আনপপুলার। সবাই আমার উপর আপসেট ছিল যে আমি কেন বিবিএ পড়তে যাচ্ছি ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে। তো আমিও এটা ঢোকার ওয়ান অফ দ্য রিজন ছিল, ইট ওয়াজ ইনসাইড ঢাকা ইউনিভার্সিটি। আমি ইন্টারমিডিয়েটের পরপরই, এইচএসসির পরপরই ঢাকা ইউনিভার্সিটিতে বেড়াতে যেতাম। আর আপনি হয়তো জেনে থাকবেন যে যেহেতু ক্যাডেট কলেজে আমরা মেয়েদেরকে দেখতাম না, তো ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়াটা আমাদের জন্য একটা হিউজ মোটিভেশন ছিল। তো আমরা উই হ্যাড আ গুড টাইম দেয়ার। তারপর আমাদের সবার আগেই আসলে আইবি এর পরীক্ষা হতো এবং ক্লাস শুরু হয়ে যেত। তো সেজন্যই আমার ফার্স্ট রিজন ছিল যে ঢাকা ইউনিভার্সিটির সাথে লেগে থাকতে হলে আইবিএ তে পড়তে হবে। তো আই কুড গেট অ্যান অ্যাডমিশন টু আইবিএ, এবং পরবর্তীতে তো বিবিএ একটা পপুলার সাবজেক্ট হিসেবে এস্টাবলিশ হয়েছে। তো ওই দিক থেকে আমি বেঁচে গেছি যে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়েও আইবিএ থেকে একটা ভালো সময় কাটাতে পেরেছি। সো আপনি কি আইবিএ বিবিএর প্রথম ব্যাচ বা দ্বিতীয় ব্যাচ? আমি দ্বিতীয় ব্যাচে। সো প্রথম ব্যাচ তখন অলরেডি হয়ে গেছে? হ্যাঁ, তখনও প্রথম ব্যাচের আসলে এত নাম টাম হয়নি, বিকজ 6 মান্থস আগে তারা শুরু করেছে। জি।
আচ্ছা, এরপরে ভাই আপনি জানতে চাইবো যে আপনার এরপরে আইবিএ থেকে বের হয়ে ক্যারিয়ার কোথায় শুরু করলেন, প্রথম কি কাজ করলেন? আচ্ছা, প্রথমত আসলে আইবিএ থেকে আমি প্রবাবলি অনেক ছোটবেলা থেকে অন্টারপ্রেনারাল ছিলাম। আইবিএ তে যখন যাই প্রথম বছর আমরা স্টুডেন্টদেরকে পড়াতাম বিভিন্ন কোচিং সেন্টারে। সেকেন্ড ইয়ারে আমরা মনে করলাম যে আমরা কয়েকজন মিলে নিজের একটা কোচিং সেন্টার করে ফেলি। তো আমি এটা বলছি যে 96-97 এর দিকের পর, 96 এর কথা। 96 এর পরের বছর 97 এর দিকে গিয়ে আমরা আমাদের যে কোম্পানিটা আমরা ফর্ম করেছিলাম যে কোচিং সেন্টার হিসেবে, তো তখন একটা কম্পিউটার অ্যাসেম্বল করে বিক্রি করার একটা ট্রেন্ড শুরু হলো বা একটা ফ্যাশন শুরু হলো। ওকে, তো সেই সময় আমরা কম্পিউটার অ্যাসেম্বল করে বিক্রি করা শুরু করি, সেভাবেই আমার আইটির জার্নি শুরু। তো 97 আমরা কম্পিউটার অ্যাসেম্বল করতাম, বিক্রি করতাম। 98 যখন আমাদের পাস আউটের সময় হলো, তখন আমার মনে আছে যে একটু ইন্টারেস্টিং যে আমরা তখন ইউনিভার্সিটিতে মোবাইল ক্যারি করতাম। হ্যাঁ, ইট ওয়াজ ভেরি রেয়ার ইন দোজ, Very rare. যে এটা আমরা মানে এখনকার জেনারেশন এটা হয়তো ঠিক মতো বুঝবেও না। যেমন আমার ভাগ্নেরা ইন্ডিয়াতে থাকে, তো তাদেরকে আমাদের ক্লাসমেটরা গিয়ে বলে যে হ্যাঁ তোমার মামু তো ওয়াজ হিরো ইন ইউনিভার্সিটি, বিকজ তারা মোবাইল ক্যারি তারা মোবাইল ক্যারিয়ার। তো এই আপনি বলছেন 97 98 97-98 এর কথা। তো 97 এ মোবাইল ক্যারি করা আমার আবার নেফিউরা বুঝতে পারছে না যে হাউ বিগ ওয়াজ দ্যাট, যে মোবাইল ক্যারি করা এমন কি ম্যাটার, ওরা তো অনেক পরের জেনারেশনে। তো আমাকে একদিন জিজ্ঞেস করলো যে মামু হাউ বিগ ওয়াজ দ্যাট, যে সবাই কেন এটা এত গ্লোরিফাইড ভাবে বলে। তো তখন আমি তাদেরকে বোঝানোর জন্য বললাম ইটস লাইক ক্যারিং AK-47 ইন দ্য ইউনিভার্সিটি। তো তখন তারা এটার সাথে একটা রিলেট করতে পারলো। তো আমি যে ক্যারিয়ারে যে পার্টটাতে ছিলাম, তো ওই সময় আমাদের আসলে এন্টারপ্রেনারিয়াল জার্নি শুরু। আমরা অতটুকু স্টুডেন্ট থাকা অবস্থায় মোটামুটি এরকম একটা আর্ন করতাম যেটা সবাই, এখানে ভাই একটু কাউন্টার প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা বলতে কারা, আপনি বন্ধু বান্ধব? আমাদের কয়েকজন বন্ধু বান্ধব মিলে আমরা ব্যবসাটা শুরু করেছিলাম। তো এরপরে ইন 2001 আমরা ভালোই চলছিল সবকিছু। 2001 উই ওয়্যার অ্যাকোয়ার্ড বাই another company, Accesstel. ওই কোম্পানি, হ্যাঁ, কোম্পানি হিসাবে অপারেট করছিলেন? হ্যাঁ, কোম্পানি হিসেবে অ্যাপোর্ট করছিলাম এবং আমাদেরকে অ্যাকোয়ার করে নিয়েছিল। তো 2001 এর কথা যদি আপনি মনে করেন, এই সময় কিন্তু আমরা অ্যাকুইজিশন, মার্জার এগুলো সম্বন্ধে অত অপারেটে ছিল না। বাট আমাদেরকে যে কোম্পানি অ্যাকোয়ার করে, তো ওনারা আবার আমেরিকাতে বড় হয়েছিল। তো ওনারা মার্জার অ্যাকুইজিশন নিয়ে বেশ প্রলিফিক। তো ওনারা জানেন কিভাবে করতে হয়, আমাদের মতো ইয়াং লোকদেরকে কিভাবে ক্যাপচার করে কোম্পানি বার্ন করে দিতে হয়। তো দে নিউ অল দ্য টেকনিক্স অ্যান্ড উই ফেল প্রে টু দ্যাট, বাট নো রিগ্রেট। ওনাদের ওই সময় যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম, আমরা এখনো মনে করি দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন। এরপরে আপনি কি করলেন, চাকরিতে জয়েন করলেন? হ্যাঁ, এরপর আমরা তো ওই কোম্পানিতে জয়েন করলাম, ওই কোম্পানিতেই, মানে সিন্স দে অ্যাকোয়ার্ড আস, আমরা মানে তখন চাকরিজীবী হয়ে গেলাম এন্টারপ্রেনার থেকে। ঠিক যেভাবে ইউএসএ তে হয় আর কি, কোম্পানি অ্যাকোয়ার করার পরে কোম্পানির লোক কিছু চলে যায় আবার থাকেও কিছু চলে। হ্যাঁ, আমরা ওই থাকা পার্টির মধ্যে। ইনফ্যাক্ট আমাদেরকে পছন্দ করেছিলেন বলে অ্যাকোয়ার করেছিলেন। ইট ওয়াজ নট আওয়ার বিজনেস, ইট ওয়াজ মোর আস। আমরা তিনজন যারা ছিলাম তাদেরকেই ওনারা পছন্দ করেছিলেন। তো 2-2.5 বছর যাওয়ার পরে আই গট অ্যান অফার ফ্রম অ্যানাদার কোম্পানি, আমরা এখন যেটা আমরা নেটওয়ার্কস নামে পরিচিত, তখন গ্লোবাল অনলাইন ছিল। দেন আই জয়েন দেয়ার অ্যান্ড আই স্টেড দেয়ার ফর 17 years. তো দ্যাট ওয়াজ আমার ক্যারিয়ারের, আমার সমস্ত স্টোরি আসলে আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলজিসকে ঘিরে। এরপরে কারেন্ট রোলে কখন আসলেন? কারেন্ট রোলে এসছি 2021-এ। আমি এখানে যখন আমরা নেটওয়ার্কসে ছিলাম, তখন ফাইবার এট হোম ওয়াজ আওয়ার সার্ভিস প্রোভাইডার। উই ওয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট বায়ার অফ ফাইবার এট হোম ক্যাপাসিটি। তো প্রেজেন্ট ম্যানেজমেন্ট, প্রেজেন্ট সিনিয়র্স, তাদের সাথে আমাদের তখন থেকে পরিচয় ছিল। তো ওনারই একসময় বা কর্পোরেট ওয়ার্ল্ডে যেটা হয়, দে মেড অ্যান অফার টু মি অ্যান্ড আই ফাউন্ড ইট সুইটেবল। তো এই সময় থেকে ফাইবার এট হোমে মুভ করা। আর ফাইবার এট হোমে মুভ করার পরে আমার আসলে দায়িত্ব যেটা এখন আছে, সেটা হচ্ছে ফাইবার এট হোমের চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসেবে আমি স্ট্র্যাটেজি পার্টটা দেখি গ্রুপের। আর এছাড়াও অ্যাডিশনাল দায়িত্ব হিসেবে আমার ফেলিসিটি আইডিসি, যে ডেটা সেন্টারে আমরা আজকে কথা বলছি, সেটা সিইও। আর আমাদের আরেকটা আছে হাইটেক পার্কের ভিতরে, আমাদের উই হ্যাভ অ্যারাউন্ড 40 acres অফ ল্যান্ড, যেটা আমরা গভর্নমেন্টের সাথে একটা পিপিপি অ্যারেঞ্জমেন্ট আছে, সেই কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব পালন। চমৎকার আপনার জার্নি। বাট আপনাকে এখন একটা প্রশ্ন করবো, আপনি ছিলেন বিজনেস গ্র্যাজুয়েট। তো বিজনেস গ্র্যাজুয়েটদের সাধারণত যেটা হয়, এটা এখনো ট্রেন্ড আছে, সেটা হচ্ছে আইবিএ থেকে যারা বের হয় বিজনেস গ্র্যান্ডে, তারা ব্যাট, ইউনিলিভার, বড় বড় ব্যাংকে জয়েন করে। বাট আপনার প্রায় পুরো ক্যারিয়ারটাই আইটি বা টেকনোলজি সাইডে। সো টেকনোলজির প্রতি এই ভালোবাসা
কি করে তৈরি হলো, কখন তৈরি হলো? টেকনোলজি তো আসলে এমন একটা জিনিস যেটা প্রতি ভালোবাসা সবারই থাকে। তো আমাদের ওই ট্রানজিশনটা যদি আপনি লক্ষ্য করেন, আমরা যখন পাস আউট করলাম, যখন সবাই বিএটি, ইউনিলিভার, স্ট্যান্ডার্ড চার্টার জয়েন করছিল, রাইট। তো তখন আমরা we were earning more than the offered remuneration. তো তখন সেজন্য আমাদের আর ঢোকা হয়নি। এরপরে ঢুকলে তো জুনিয়রদের সাথে ঢুকতে হবে, তো সেজন্য আমাদের আর মুভ করা হয়নি। সো এটার মধ্যে হয়তো এটা ভালো হতে পারতো, খারাপও হতে পারতো, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ এন্টারপ্রেনিয়র ইন আওয়ার স্টুডেন্ট লাইফ, সেটাকে আমরা মানে কন্টিনিউ করে গেছি। আর টেকনোলজি তো আমরা যেটা বললাম যে কম্পিউটার অ্যাসেম্বল করে সেল করতাম, তারপর আমরা ইন্টারনেটের মধ্যে ঢুকলাম, তারপর ইন্টারনেটের জ্ঞান ট্যান হয়তো তখন অল্প কিছু লোকের ইন্টারনেট জ্ঞান ছিল সারা দেশে। সো উই ওয়ার ওয়ান অফ দি ভেরি ফিউ। তো উই ওয়ার অ্যাট্রাক্টেড বাই কোম্পানিজ লাইক আমরা, সেখানে জয়েন করলাম। সো সেভাবে আমরা টেকনোলজিতে ঢুকলাম। আর আরেকটা জিনিস অনেকের কনফিউশন হয়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমি কিন্তু টেকনোলজি পার্সন এখনো না, বাট মানে আমি এখনো বিজনেস পার্সন অফ এ টেকনোলজি কোম্পানি। টেকনোলজি কোম্পানি। তো সেই জন্য প্রোডাক্টকে যতটুকু বুঝতে হয়, একজন আইবিএ গ্রাজুয়েট যেমন যে ইউনিলিভারে জয়েন করে, তাকে কিছুটা হলে তো সাবান শ্যাম্পু বুঝতে হয়। সিমিলারলি আমিও সেরকম ভাবে টেকনোলজি বুঝি। আই নো হাউ টু মেক দ্য বেস্ট ইউজ অফ দ্য টেকনোলজি, মানে এটাই মার্কেটে সেল করার চেষ্টা করি, ভ্যালুটা তৈরি করার চেষ্টা করি। তো দেন এগেন, যেহেতু টেকনোলজি কোম্পানিতে আছেন, আমি শিওর টেকনোলজির ভিতরে আপনাকে ঢুকতে হয়, জি, ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করতে হয়। সো আমার কোশ্চেন যে বিজনেস গ্র্যাজুয়েট হওয়ার কারণে টেকনোলজি ফিল্ডে আপনি কোনো স্পেশাল চ্যালেঞ্জের মুখোমুখি কখনো হয়েছেন কিনা বা এখন হন কিনা? হওয়ার কথা ছিল, হয়নি। আমার ফরচুনেটলি আমার কলিগরা খুব নাইস এবং ভালো ছিলেন আমার সাথে, দে ট্রিটেড মি ভেরি ওয়েল। উই অলওয়েজ হ্যাড আ রেসপেক্টফুল রিলেশনশিপ ফর ইচ আদার। তো সেরকম কোনো চ্যালেঞ্জ পাইনি, বরং আমি যেটাতে সবসময় ফোকাস করেছি, কারো টেরিটরিতে স্টেপ ইন না করে হ্যাঁ, যতটুকু যে করেছে ওইটাকেই গ্লোরিফাই করা ছিল, ওইটার ভ্যালু ক্রিয়েশনই ছিল আমার জব। সো সেভাবে করে আমি শুরুতে যেহেতু সেলসে ছিলাম, সেখান থেকে পরবর্তীতে আমরাতেও যখন ছিলাম ইন 2009, আই জয়েন্ড ইন আমরা ইন 2003। 2009-এ আমি চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা শুরু করি। সো ইট ওয়াজ এ ইন্টারেস্টিং জার্নি। আমি যখন জয়েন করি তখন ইট ওয়াজ এ স্মল ফ্যামিলি রান বিজনেস, আর যখন বের হই এখান থেকে তখন সেটা হচ্ছে দুইটা বড় বড় পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে গেছিল। তো ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল জার্নি, যে আমি দেখতে পেরেছি যে এটা ছোট ফ্যামিলি রান বিজনেস কিভাবে হাজার কোটি টাকার বিজনেসে কনভার্ট হয়। স্পেসিফিক্যালি লম্বা ক্যারিয়ার, আপনার লম্বা ক্যারিয়ার, স্পেসিফিক্যালি আপনার ক্যারিয়ারে কোনো টার্নিং পয়েন্ট আছে কিনা? আমার ক্যারিয়ারে আসলে আমি কোনো টার্নিং পয়েন্ট সেভাবে দেখি না, তবে কিছু কিছু ডিসিশন আমার কাছে মনে হয়েছে যে এগুলো ঠিক ছিল। যেমন বিভিন্ন সময় আমরা যখন কোম্পানিতে কাজ করছি, মন খারাপ হতো, বাইরে থেকে ভালো অফার আসতো, সেগুলোকে আমি 4-5 বার না করেছি। তো আমার মনে হয় যে ওগুলোই টার্নিং পয়েন্ট ছিল। ওগুলো হলে আমি চিন্তা করি যে এটা হলে আমার আসলে লাইফ অন্যরকম হতো, এবং এখন যে লাইফে আমি আছি সেটা হচ্ছে অনেক আনইন্টারেস্টিং হতো। এটা যে টার্নিং পয়েন্ট ছিল, এটা কি আপনি তখনই বুঝতে পেরেছিলেন, নাকি ইটস বেনিফিট অফ দ্য হাইন্ডসাইট এখন বুঝতে পারছেন যে ওইগুলো টার্নিং পয়েন্ট? না না, তখন তো বুঝতে পারিনি, তখন বরং রিগ্রেট করেছিলাম যে হ্যাঁ, কেন এটা করিনি। যেমন আমি একটা ইন্টারেস্টিং বলি, এমন একটা কোম্পানি থেকে, খুব বড় মাল্টিন্যাশনাল একটা কোম্পানি থেকে আমি একবার অফার পেয়েছিলাম। ওইটার মধ্যে একটা শর্ত ছিল যে আমি তখন অ্যাপল ইউজ করা শুরু করি, অ্যাপল ম্যাকবুক ইউজ করি। তো আমি এখানে বুঝতে পারলাম যে হঠাৎ করে সেখানে গেলে আমাকে আবার উইন্ডোজ ইউজ করতে হবে, মানে আমি জাস্ট এই এক কারণেই সেখানে আর জয়েন করিনি। সো ইট ওয়াজ অলসো কাইন্ড অফ টার্নিং পয়েন্ট। এখন যারা ক্যারিয়ারে আছেন, অনেক সময় দেখা যায় কি, আর স্পেসিফিক্যালি যারা মিড ক্যারিয়ারে আছে বা ক্যারিয়ারও শুরু করছেন, ক্যারিয়ারে টার্নিং পয়েন্টের ডিসিশন অনেক সময় বোঝা যায় না। এটা বোঝার কোনো স্পেসিফিক ওয়ে কি আছে, যে কোনোভাবে আমি গেস করতে পারি যে এই ডিসিশনটা যদি এখন নিয়ে নেই এটা ক্যারিয়ারের জন্য ভালো হবে? এটা অনেক সময় বোঝা যায় না, বা বোঝার কোনো উপায় আছে কিনা? আচ্ছা, আমি আসলে আরেকটু ফিলসফিক্যালি এটা বলবো। আমি সবসময় সাজেস্ট করবো যে ফলো ইউর হার্ট। মানে এখন কনটেক্সট অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম, বড় হয়েছি, উই ওয়ার টট দ্যাট স্যাক্রিফাইস দ্য প্রেজেন্ট, দের ইজ এ রিওয়ার্ড ইন দ্য ফিউচার। ওকে, এখন নামটা মুখস্থ করলে পরবর্তীতে ভালো চাকরি, ভালো করতে হবে। বাট এখনকার যে জেনারেশন, এখন হচ্ছে যে এনজয় দ্য মোমেন্ট, ফিউচারটা ফিউচারে দেখা যাবে। তো আমার কাছে মনে হয় যে এই প্রেজেন্ট কনসেপ্টটাই রাইট, যে ওরা যেটা যেভাবে করছে, যেভাবে চলছে, সেটাই রাইট। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে জাস্ট ফলো ইউর হার্ট, যে মানে যে কাজে আছে। আবার অনেকে মনে করেন, আমি যেটা না করি, আমাদের যারা কলিগ আছেন, জুনিয়র কলিগ আছেন, যে অনেকে মনে করেন যে না, আমি এখানে ভালো করতে পারছি না, আমি আরেকটা কোম্পানিতে গেলে ভালো করব। তো আমি সবসময় দেখেছি যে আসলে যে ভালো করা, সে এক্সিস্টিং কোম্পানিতে ভালো করবে। আমি তাদেরকে সাজেস্ট করব যে
বাইরের কোনো কোম্পানিতে যাওয়ার আগে নিজের কোম্পানিতে একটু বেস্ট এফোর্ট দিয়ে দেখা যে আসলে এটার জন্য আমি ফিট কিনা বা ভালো কিনা। সো বেসিক্যালি আপনি বলছেন যে ফলো ইউর হার্ট, যদি তুমি তোমার হার্টটা ফলো করো প্রবাবলি হার্ট রাইট ডিসিশন দিচ্ছে, এখন একটা অন্য বিষয়ে যাই ভাই, সেটা হচ্ছে যে এই যে কোম্পানি আমরা চেঞ্জ করি, এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চলে যাই, সো বেসিক্যালি নেটওয়ার্কিং দিয়ে করতে হয়, পার্সোনাল নেটওয়ার্কিং দিয়ে। দেন এগেইন আমরা দেখি যে আসলে ক্যারিয়ারে যারা কাজ করে নেটওয়ার্কিংটার বিষয়টা অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে, এটাই নেটওয়ার্কিং না। নেটওয়ার্কিং আসলে একটা মিনিংফুল জিনিস। সো আসলে এইভাবে মিনিংফুল নেটওয়ার্কিংটা কিভাবে করা যায়, নট জাস্ট অনেক অ্যাকোয়েন্টেন্সেস, একটা মিনিংফুল নেটওয়ার্কিং কিভাবে মেনটেন করা যায়, আমি শিওর আপনি আপনার ক্যারিয়ারও সেটা করেছেন। না, নেটওয়ার্কিং জিনিসটা কি আমরা যখন বড় হতে থাকি স্কুলে থেকে, অ্যালামনি থেকে বা আমাদের প্রফেশনাল লাইফে, আমরা প্রতিদিনই নতুন নতুন মানুষের সাথে কথা বলি, তাদেরকে ঠিক মতো বোঝা, এবং তার সাথে যদি আমার কোনো এক ধরনের রিলেশনশিপ থাকে বা কোনো একটা কানেকশন আমি তৈরি করতে পারি। অনেক সময় প্রফেশনাল কানেকশন হতে পারে, অনেক সময় আমিও বেড়াতে পছন্দ করি, আরেকজনও বেড়াতে পছন্দ করে, অনেক সময় মুভি দেখা পছন্দ করি, অনেক সময় একই পলিটিক্যাল বা রিলিজিয়াস ইয়েতে বিশ্বাস করি। তো সেখান থেকে একটা কানেকশন তৈরি হয় এবং ডিপার এটা হতে থাকে। আমরা যে জিনিসটা ভুল করি অনেক সময়, আমি আমার এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি, সেটা হচ্ছে আমরা একজনের সাথে বন্ধুত্বটাকে জেনারেলাইজ করে থাকি। তো সেইটাই হওয়া উচিত না। মানে অনেকে আছে যে আমি কাউকে হয়তো 5 লাখ টাকা লোন দিতে কমফোর্টেবল হব, কিন্তু তার সাথে কক্সবাজারে যাব না। আবার আরেকজন আছে যার সাথে কক্সবাজারে যাব, তাকে হয়তো 5,000 টাকা লোন দিতে হবে। সো এই রিলেশনশিপ গুলো একটু ঠিক মতো বোঝা যে কার সাথে আমার কতটুকু কি করতে হবে, আর খুব বেশি এফোর্ট না দেওয়া। পৃথিবীতে খুব বেশি লোকজনের দরকার নেই। আমি মনে করি যে রিলেশনশিপ, আমার পৃথিবীর সবার সাথে রিলেশনশিপ, I will just be respectful to the person I'm talking to, এবং তার মনের কথা বুঝবো, তার সেন্টিমেন্টকে হার্ট করব না। সেভাবে করে চলতে থাকলে রিলেশনশিপটা বিল্ড আপ হয়ে যাবে এবং রিলেশনশিপটা আলটিমেটলি কাজে লাগে, প্রফেশনালি কাজে লাগে। কোনো সিক্রেট আছে কি, স্পেশাল সিক্রেট আপনার এই ইনর্মাস সাকসেসের পিছনে? আচ্ছা, ফার্স্টলি ইটস নট অ্যান ইনর্মাস সাকসেস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি আজকে যতটুকু জায়গায় আসতে পেরেছি, সেটাকে আমি যেভাবে ব্যাখ্যা করি নিজের মতো করে, এটাকে আমি বলি সোশ্যালি সাকসেসফুল। আমার কাছে আসলে সাকসেসটা ডিপেন্ড করা আছে যে আমি কত ভালো আছি, আমি হ্যাপি আছি কিনা। তো সেইভাবে চিন্তা করলে সাকসেসের ডেফিনিশন বা এক একজন এক একভাবে, বাট আমি যদি সোশ্যালি সাকসেসফুলের কথা বলি, ইট ইজ প্রবাবলি দ্য মানে হিউম্যান রিসোর্স। আমি যে কোম্পানিগুলোতে কাজ করেছি, আমি কি চাই সেটা আমার জুনিয়র কলিগদের দিয়ে করানোর চেষ্টা করিনি। আমি দেখেছি আমার জুনিয়র কলিগদের যে কি স্কিল আছে, কি এক্সপিরিয়েন্স, সেটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করেছি। তো যার ফলে তাদের সাথে আমার সম্পর্ক সবসময় ভালো ছিল, আমি রেসপেক্টফুল ছিলাম। আমি সেলসে বিভিন্ন সময় কাজ করেছি, বেশিরভাগ যেমন জীবনে আমি সেলসে কাজ করেছি, এবং আমি এখনো নিজেকে সেলসম্যানই মনে করি এবং প্রাইড নেই। বাট আমার কখনো সেলস টার্গেট নিয়ে আমি কথা বলিনি। আমি লোকজনের মধ্যে ডিগনিটি ইনস্টিল করার চেষ্টা করেছি। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ তোমাকে অনেক বড় কাজের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, এবং প্রত্যেকে যে সেলফ মোটিভেটেড হয়ে কাজ করেছে, ওই রেজাল্ট গুলাই আসলে সাকসেস এনে দিয়েছে। এটা কোম্পানিকেও দিয়েছে, তার সিনিয়রকে দিয়েছে, এবং তার নিজের জন্য দিয়েছে। সো বেসিক্যালি আপনার সিক্রেট হচ্ছে যে এম্পাওয়ার আদার্স, অন্যদেরকে এম্পাওয়ার করো, তাহলে আলটিমেটলি ইউ উইল বি এম্পাওয়ার্ড। কোম্পানি ভালো করবে, আমরা সবাই ভালো থাকবো। এবং আপনার কথা থেকে আরো যেটা বুঝলাম ভাই, সেটা হচ্ছে যে mental peace is very important. Mental peace is very important. So mental peace হওয়া উচিত আমাদের টার্গেটটা, আমাদের ইভেন আমাদের প্রফেশনাল লাইফও। ফাইনালি আরেকটা কোশ্চেন করতে চাই ভাই আপনাকে, সেটা হচ্ছে আপনার কাজ খুবই ডিমান্ডিং, একজন সিইওর কাজ খুবই ডিমান্ডিং হয়। এর বাইরে আপনার কোনো হবি আছে কিনা, যেটা আপনার এই যে ডিমান্ডিং কাজ থেকে যে স্ট্রেস তৈরি হয়, সেই স্ট্রেসটাকে বাস্ট করে এমন কোনো হবি বা? আমি আরেকবার রিইটারেট করতে চাই। প্রথমত ইয়েস, এই জবগুলো বাই পজিশন, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ডিমান্ডিং। আমার যেমন হচ্ছে যে আই এম নট ভেরি অ্যাম্বিশিয়াস পারসন। আমি আমার কলিগদের উপর, সিনিয়রদের উপর, জুনিয়রদের উপর এতটুকু বিশ্বাস রাখি, এবং ওনাদের এফোর্টটাকে আমি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি। সেজন্য আমার কাছে খুব একটা আমাকে স্ট্রেস নিতে হয় না। ওকে, যে আই ওয়াজ লাকি অ্যান্ড আই এম স্টিল সারাউন্ডেড বাই ট্যালেন্টেড গ্রুপ অফ পিপল। সো ওই স্ট্রেস আমার নাই। আর এছাড়া আমার যদি হবির কথা বলি, আই লাভ টু ট্রাভেল। আমার ব্যবসার কারণেও, প্রফেশনের কারণে আমাকে অনেক ট্রাভেল করতে হয়। সেই সাথে আমি এমনিও ট্রাভেল করতে পছন্দ করি। দিস ইজ ওয়ান। আমি টেলিভিশন দেখি, মুভি দেখি। সো আই এম এ ভেরি রিল্যাক্সড পারসন। সো এইভাবে যদি বলি যে আপনার রিল্যাক্সের অন্যতম সিক্রেট এটা হতে পারে, সেটা হচ্ছে যে আপনি আসলে
ক্যারিয়ার থেকে যে স্ট্রেসটা আসার কথা সেটা আসলে এমন ভাবে ডিস্ট্রিবিউট করেছেন রাইট, আপনার জুনিয়র এবং কলিগদের মাঝখানে, সো দ্যাট ইউ ডোন্ট ফিল স্ট্রেস, এক্স্যাক্ট। আবার মাঝখানে এটা ডিস্ট্রিবিউট করা। হ্যাঁ, মানে আই বিলিভ ইন পিপল, আই বিলিভ ইন পিপলস ট্যালেন্ট। এক্সেলেন্ট এক্সেলেন্ট। আপনার ক্যারিয়ারে, এই লম্বা ক্যারিয়ারে রিসিভ করা সবচেয়ে বড় পরামর্শ কি? কার কাছ থেকে রিসিভ করেছেন, এমন কোনো পরামর্শ আছে এই লম্বা ক্যারিয়ারে রিসিভ করা? হ্যাঁ, একটা আমি বলবো যে একটা স্টেটমেন্ট আমি ফলো করি, যে আমি কার থেকে শুনেছিলাম মনে নাই, যে কনভার্ট ইউর ট্যালেন্টস ইনটু পারফরমেন্সেস। মানে কেউ যদি অনেকে মুখ গোমরা করে বসে থাকে, আমি এত ট্যালেন্টেড, আমি ভ্যালু পাচ্ছি না। হ্যাঁ, বাট যতক্ষণ না ইউ ক্যানট কনভার্ট ইউর ট্যালেন্টস ইনটু পারফরমেন্স, এই ভ্যালুটা পাওয়া যাবে না। আর আরেকটা আমি জ্যাক মার একটা স্টেটমেন্ট শুনেছিলাম, সেটা হচ্ছে যে উনি বলেছিলেন যে ইফ ইউ হ্যাভ মানি ইউ ক্যান বাই দ্য বেস্ট মেশিনস অ্যান্ড মেক দেম ওয়ার্ক, and if you have money you can hire the best people and make them work, but you can only be great যখন you can make them work together, which is the real challenge. যে অনেক ট্যালেন্টেড লোক অফিসের মধ্যে আছে, কিন্তু তারা যদি ডিসক্রিটলি কাজ করে, সাইলেন্টে কাজ করে, তার রেজাল্ট। সো একটা লিডারের মেইন দায়িত্ব হচ্ছে মেকিং পিপল ওয়ার্ক টুগেদার and making the best use of the machines and the technologies. And you are master at that. I mean, I'm not master, but I follow it, I believe in it, and I try to apply as much as possible. এবার একটু ভাই আপনার কারেন্ট যে পজিশন ফেলিসিটি আইডিসি লিমিটেডের দিকে যাই, ফেলিসিটি কি কাজ করে? ফেলিসিটি Felicity is firstly, এক কথা হচ্ছে it's a data center. Data center কে যদি আমি সিম্পল ভাবে ব্যাখ্যা করি, যে আমরা যে আজকে ইমেল রিসিভ করছি, মুভি দেখছি, যা ডিজিটাল অ্যাক্টিভিটি করছি, সেগুলো কোনো একটা জায়গায় গিয়ে এই ডেটাগুলো কোথাও একটা স্টোর আছে, ওকে, এবং এখান থেকে রাইট লোককে রাইট ডেটা ডেলিভার করে। তো এই ডেটাগুলো স্টোর থাকে হচ্ছে আমাদের ডেটা সেন্টারে থাকে, এবং এখানে আমরা যে সব করি সেটাও না, যে ফর এক্সাম্পল ইউটিউব যেটা আছে, সেটা আমরা ইউটিউবের সার্ভারগুলোকে একটা রাইট এনভায়রনমেন্ট দিই। আমরা এনশিওর করি যে এটা রাইট টেম্পারেচার আছে মেশিনগুলো, সে যাতে 24/7 কোনো ডাউন টাইম ছাড়া চলতে পারে। আমরা রাইট হিউমিডিটি এনশিওর করি, রাইট সিকিউরিটি মেনটেন করি, বোথ ফিজিক্যাল অ্যান্ড সাইবার সিকিউরিটি, অ্যান্ড লাস্টলি হচ্ছে রাইট ইলেকট্রিসিটি মেনটেন করি। সো দিস ইজ আওয়ার জব। আর ফেলিসিটি যদি কথা বলি, ফেলিসিটি ইজ আমি বলি এটাকে ভার্সন 2 ডেটা সেন্টার্স ইন বাংলাদেশে ডেটা সেন্টার শুরু হয়েছিল 2010 সালের দিকে, যেটা মহাখালীর কিছু ফ্লোর ভাড়া নিয়ে। বাট ফেলিসিটি ইজ probably it is the first international standard data center in Bangladesh. সো বেসিক্যালি ফেলিসিটিতে আপনারা একটা রাইট এনভায়রনমেন্ট দিচ্ছেন, সো দ্যাট কনজিউমার আউট দেয়ার তারা আসলে ইন্টারনেটটা খুব স্বাচ্ছন্দ্যের সাথে ইউজ করতে পারে। It's not only internet, আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, যে যেমন বাংলাদেশের 1/3 ব্যাংক এখন আমাদের ডেটা সেন্টারে আছে, ওকে, মানে 23টার মতো ব্যাংক আছে। তো তার মানে কি, আপনি যদি আজকে যে ট্রানজাকশন করছেন, সেটার 3টা যদি ট্রানজাকশন করেন, প্রবাবলি একটা আমাদের ডেটা সেন্টার থেকে ডেলিভার হচ্ছে। তো সেভাবে করে ব্যাংকিং ট্রানজাকশন, ইন্টারনেটের কোনো অ্যাক্টিভিটি, তারপর সার্ভেইলেন্স, স্টোরেজ, এভরিথিং, মানে আমরা প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিনকে আমরা কোনো না কোনো ভাবে টাচ করছেন। ওকে ভাই, ফেলিসিটির ওয়েবসাইট থেকে দেখলাম, ফেলিসিটির ওয়েবসাইটে কিছু কথা লেখা আছে, ফেলিসিটি পারপাস বিল্ড, টিয়ার 3 ডেটা সেন্টার, ক্যারিয়ার নিউট্রাল, এই বিষয়গুলো কি আমাদের দর্শক কুইকলি পারপাস বিল মানে হচ্ছে যে আমি যেটা বলেছিলাম, যে আগে ডেটা সেন্টারগুলো একটা বিল্ডিং এর ফ্লোর ভাড়া নিয়ে হয়ে যেত। আমাদের এই বিল্ডিং এর ফাউন্ডেশন থেকে টপ ফ্লোর পর্যন্ত তৈরি হয়েছে ডেটা সেন্টারকে মাথায় রেখে, যার ফলে এটা লোড বিয়ারিং ক্যাপাসিটি অনেক বেশি থাকে। আপনি দেখবেন যে বিল্ডিং এর হাইট অনেক বেশি, এটার হিট রেজিস্ট্যান্স ক্ষমতা অনেক বেশি। তো এটা তৈরি হয়েছে ডেটা সেন্টারকে মাথায় রেখে, ডেটা সেন্টারের জন্য যা দরকার সেটার জন্য, সেই জন্য এটাকে আমরা পারপাস বিল বলি। ওকে, তো এটার জন্য এটা সেভিংস অনেক বেশি হয়। যেমন আমাদের ইলেকট্রিসিটি কনজাম্পশন অ্যারাউন্ড 25% কম হয় কম্পেয়ার টু আমরা যদি অন্য কোনো একটা রেডিমেড বিল্ডিং এ করতাম। তারপরে লোড বিয়ারিং ক্যাপাসিটি, এটা রিস্ক অনেক কম থাকে, বিকজ ডেটা সেন্টার ইকুইপমেন্ট গুলো অনেক ভারী হয়। তো নর্মালি একটা বিল্ডিং তৈরি করা হয়, কিছু মানুষ হাঁটাহাঁটি করবে, কিছু ফার্নিচার থাকবে, সো এটা মাচ স্ট্রঙ্গার দেন নর্মাল বিল্ডিং। আর টিয়ার 3 ইজ আ সার্টিফিকেশন, এটা আমেরিকান আপটাইম ইনস্টিটিউট নামে একটা কোম্পানি সার্টিফিকেশনটা, ইটস লাইক এসএসসি সার্টিফিকেট হওয়ার মতো, যে আমি কি পড়ালেখা ঠিক মতো করেছি কিনা, ঠিক মতো রান করছি কিনা। ওনারা চেক করেন যে আমাদের এই যে এনভায়রনমেন্ট গুলো ঠিক আছে কিনা, পাওয়ার ঠিক আছে কিনা, সিকিউরিটি ঠিক আছে কিনা, হিউমিডিটি ঠিক আছে কিনা, এয়ার কন্ডিশনিং ঠিক আছে কিনা, এগুলো যদি ঠিক মতো কাজ করে, দে গিভ আস আ সার্টিফিকেট। সো দিস ইজ ওয়ান। আর
আরেকটা কি ছিল, ক্যারিয়ার নিউট্রাল। ক্যারিয়ার নিউট্রাল হচ্ছে যে ডেটা সেন্টারের জন্য কানেক্টিভিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা ফাইবার হোমের যেহেতু পার্ট, ফাইবার হোম ইজ এ কেবল নেটওয়ার্ক কোম্পানি। আমাদের সারা দেশে প্রায় 70,000 কিলোমিটার কেবল লে করা, 70,000 কিলোমিটার। ওকে। তো মানে আমাদের এভরি 4 স্কোয়ার কিলোমিটার আমাদের একটা করে পপ আছে। তো অনেকে আমাদেরকে ভাবতে পারে যে আমরা ফাইবার এট হোমের ডেটা সেন্টার, হ্যাঁ। তো সেটা আসলে না। আমাদের এখানে আমাদের যারা কম্পিটিশনও আছে প্রত্যেকে এখানে কেবল নিয়ে এসে কানেক্ট করতে পারে, এবং ক্লায়েন্টরা চুজ করতে পারে যে আমি ফেলিসিটিতে থাকলেও আমি ফাইবার এট হোম বা আমাদের যে অন্যান্য কম্পিটিশনও যারা আছে তাদের যে কোনো থ্রুতে কানেক্টেড হয়ে সারা দেশে ডেটাটা ডিস্ট্রিবিউট সো এটা মানে হচ্ছে ক্যারিয়ার নিউট্রাল। ক্যারিয়ার নিয়ে সো আপনার যারা কাস্টমার আছে তারা যে কোনো ক্যারিয়ার দিয়ে যেতে ক্যাবিন দিয়ে যেতে পারে। এবং পারপাস বিল বলতে আপনি বুঝতে চাচ্ছেন যে এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র ডেটা সেন্টারের পারপাসেই তৈরি করে, অ্যাজ অপোজ টু যেটা আপনি বলেছিলেন যে মহাখালীতে যখন ডাটা সেন্টার হলো তখন ওই ডেটা সেন্টারটি অন্য একটা বিল্ডিং এর মধ্যে তৈরি করা, কনভার্টেড টু ডেটা সেন্টার, বাট দ্যাট ওয়াজ নট পারপাস, রাইট। দ্যাট এবার জানতে চাই ভাই আসলে কাস্টমার কারা, ফেলিসিটি কাস্টমার কারা, আর ফেলিসিটিকেই বা কেন তারা চুজ করবে? প্রথমত ফেলিসিটির কাস্টমাররা এখন পর্যন্ত মোস্টলি আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ওকে। বিকজ আমরা ওনাদের কাছে, আমাদের তো শুরু হয়েছে 3.5 বছরের মতো। তো সেই 3.5 বছরের মধ্যে আমরা ফার্স্টেই টার্গেট করেছি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বিকজ ওনাদের জন্য এই সার্ভিসটা সবচেয়ে বেশি দরকার, এবং ওনাদের কাছে গেলে বিজনেসও আমাদের জন্য অনেক বড় হবে। তো এটা করা, আর ওনারা আমাদেরকে সিলেক্ট করার ওয়ান অফ দ্য মানে অনেকগুলো রিজনের মধ্যে একটা হচ্ছে আমাদের তো রাইট এনভায়রনমেন্ট আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ডেটা সেন্টার আছে, যেই তিনটা জিনিস আপনি বললেন সেই তিনটা জিনিস আমরা ভালোভাবে মিট করি। আর আরেকটা জিনিস যেটা দেখে, যেটা লোকজন মুখে কথা বলতে চায় না, সেটা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কতটুকু। মানে একটা ডেটা সেন্টারে কেউ যখন আসে, এটা এরকম না যে একটা আইএসপির মতো আমি কালকে চেঞ্জ করে ফেলবো, বা কোনো একটা খাবারের মতো খাবার পছন্দ না আমি বাইরে লম্বা সময়, লম্বা এটা টাইম করে 10 বছরের প্ল্যান করে আসে। প্ল্যান করে আসে। তো যে কোনো ক্লায়েন্ট আমাদের কাছে আসার আগে ওনারা লজ্জায় জিজ্ঞেস করেন না হয়তো আপনাদের কতদিন বেঁচে থাকবেন আপনারা, বাট মনে মনে এই কোয়েশ্চেনটা থাকে মনে মনে যে আপনাদের সাস্টেইনেবিলিটি কতটুকু। তো আমরা যেহেতু হাইটেক পার্কের ভিতরে আছি, আমাদের গভর্নমেন্টের সাথে আমাদের কন্ট্রাক্ট হচ্ছে 40 বছরের। ফর এক্সাম্পল, যদি আজকে একটা নর্মাল ডেটা সেন্টারে কেউ যায়, যেটা কোনো একটা বিল্ডিং এ করা, নর্মালি বাড়িওয়ালার সাথে কন্ট্রাক্ট থেকে 5 বছরের বাইরে। তো সেজন্য কেউ যদি 10 বছরের প্ল্যান করে আসে, এটা খুব ডিফিকাল্ট। মানে মানে যে কোনো সময় কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যায়, আনসার্টেনটি থাকে, আনসার্টেনটি থাকে, যেটা এই ক্ষেত্রে নেই। এই ক্ষেত্রে নেই। তারপরে আর আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আমাদের ভালো। আমাদের এখানে ফান্ড করেছে ওয়ার্ল্ড ব্যাংক, তো 20 বছরের ফান্ডিং। ওনারা ওনাদের অনেক স্ট্রিক্ট ডিউ ডিলিজেন্স করেই দিয়েছে এখানে এসছেন। সো মানে এটা একদিক দিয়ে আমাদের জন্য ভালোই হয়েছে যে আমরা উই কুড পজিশন অ্যাজ এ ক্রেডিবল কোম্পানি। সো কোনো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি, কোনো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যখন চিন্তা করে তার নিজের প্রেমিসেসও ডেটা সেন্টার করতে পারে, দেন সেটা ছেড়ে দিয়ে ফেলিসিটিতে আসছেন, ট্রেড অফটা কোথায়, কেন এসছেন এই যে আপনি কথাগুলো বললেন যে আমরা অনেক সিকিউর, 20 বছরের কন্ট্রাক্ট, আমি যে এনভায়রনমেন্টটা প্রোভাইড করতে পারি সেই এনভায়রনমেন্টটা হয়তো তিনি তার নিজের প্রোভাইড করতে পারবেন না, এগুলো কি কারণ, নাকি এর বাইরে কোনো কারণ থাকে? না, ফার্স্টলি হচ্ছে যে এটা প্রথমত আমাদের সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু প্রথমে ওরা নিজেদের প্রেমাইসে করে। হ্যাঁ, এটা কিছুদিন আগ পর্যন্ত ছিল। হ্যাঁ, কিছুদিন আগ পর্যন্ত, 10 বছর আগে তারা তৈরি, এখনো অনেকের আছে, এখন অনেকের আছে। তো ওই সময় আসলে এরকম ভালো মানের ডেটা সেন্টার ছিল না, নাম্বার 1। তো ওনাদেরও দোষ নাই, বা ওনাদেরও চিন্তা ভাবনা যেটা ছিল রাইটই ছিল, যে যেহেতু ভালো মানের ডেটা সেন্টার যদি না হয় তাহলে সেটা তো ওনাদের সার্ভিসটা বা সাস্টেইনেবল ছিল না, ছিল। তো আমরা ওনাদের বিশ্বাস আর্ন করতে পেরেছি, আমরা ওনাদের বাংলাদেশ ব্যাংকের বিশ্বাস আর্ন করতে পেরেছি। ইয়েস, উই উইল সাস্টেইন ফর হান্ড্রেডস অফ ইয়ার্স ইনশাআল্লাহ। আর আরেকটা হচ্ছে যে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিজন, একটা নিজে ডেটা সেন্টার বানিয়ে এটাকে চালানো, মেনটেন করা। ব্যাংকের মেইন জব তো আসলে ব্যাংকিং করা, এটা মেনটেন করা, রিয়েল এস্টেট ম্যানেজ করা না। তো সেটা আমাদের এখানে অনেকটা হচ্ছে যে আপনি বাসার উপরে একটা ডিশ লাগে, আমরা একসময় টিভি দেখতাম, এখন কেবল কানেকশনে দেখি। তো এখানে খরচও অনেক কম হয়, সার্ভিস কোয়ালিটি অনেক ভালো হয়, সবকিছু মিলে। তারপরে যে টিয়ার 3 সার্টিফিকেশন, আমরা 100 জন ক্লায়েন্টের জন্য টিয়ার 3 সার্টিফিকেশন যেটা নিচ্ছি, সেটা 100 ভাগে ভাগ হয়ে যাচ্ছে খরচটা। একটা ব্যাংক যদি নিজে করতে চায় তার একাকেই পুরো হবে। রাইট। তো এত চমৎকার একটা, আমি তো ব্যাংক তো একটা উদাহরণ দিলেন, বাট এত চমৎকার একটা ডেটা সেন্টার, ভেরি সফিস্টিকেটেড, বাংলাদেশে আছে। সো এটা কাস্টমারকে আপনি বুঝাতে সমর্থ হচ্ছেন, নাকি কোথায় চ্যালেঞ্জ ফেস করছেন বুঝাতে কাস্টমারকে? আমরা সমর্থ হচ্ছি প্রথমত এটা ইজ আ মাইন্ডসেট। আপনি আমাদের জানেন যে আমাদের যে কোনো চেঞ্জই দুনিয়াতে বা পৃথিবীতে অ্যাকসেপ্ট করা শুরুতে ডিফিকাল্ট হয়।
যেমন প্রথমত নিজের বাড়ি ছেড়ে আমি কেন আরেকজনের বাড়িতে থাকবো, এক্স্যাক্টলি। সেই জিনিসটা বুঝানো। তো একসময় তো বাংলাদেশে বা পৃথিবীতে সবাই তো নিজের বাড়িতেই থাকতো, তো আমরা এটা বুঝাতে সক্ষম হয়েছি যে হ্যাঁ নিজের বাড়িতে থাকাটা ভালো, আবার অন্যের বাড়িতে থাকাটাও খারাপ না। তো সেভাবে একজন দুজন বিশ্বাস করা শুরু করেছে, তখন তারপরে বাকিরা আসলে বাংলা পুরো দুনিয়াটাই চলে হচ্ছে রেফারেন্সে, রেফারেন্স যে আরেকজন মানে ফর এক্সাম্পল একটা ব্যাংক এ এসছে, ব্যাংক এর কাছে ব্যাংক বি হচ্ছে অপিনিয়ন লিডার, তখন একজন একজনকে ফলো করে চলে আসছে। ওকে। তো এখন ইট ইজ ভেরি ইজি ফর আস, উই ডোন্ট নিড টু গো অ্যান্ড সেল টু দ্য কাস্টমার্স, ওনারাই আমাদেরকে খুঁজে বের করেন এবং আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত Great. ভালো চলছি। এবং আমি এটার সাথে একটু অ্যাড করি, এটা শুধু বাংলাদেশে না, আমি তো শুধু ব্যাংকিং সেক্টরের কথা বললাম, আমাদের এখানে টেনসেন্টসের মতো চাইনিজ বড় কোম্পানি, তারপরে গুগল, ফেসবুক অ্যান্ড অলসো ওনাদের সার্ভার, ওনাদের সরাসরি না হলেও সার্ভার্সগুলো আমাদের এখানে আছে। তারপরে রিসেন্টলি স্টারলিং বাংলাদেশে এসছে, তো দ্য হোল অপারেশনটা আমাদের এই ডেটা সেন্টার থেকে, স্টারলিং এর অপারেশন ফেলিসিটি থেকে চলছে। যে ইউজারের কত কাছে ডেটাটা স্টোর করা আছে, ইজ দ্যাট আ ফ্যাক্টর? ইজ দ্যাট ইটস এ ভেরি বিগ ফ্যাক্টর। যেমন আপনি দেখে থাকবেন যে আমাদের দেশে আমরা সবসময় কমপ্লেইন করি যে ব্যান্ডউইথ পাচ্ছি না, বিকজ আমরা ব্যান্ডউইথ ওয়ার্ডটাই শিখেছি। আসলে বাংলাদেশে ব্যান্ডউইথের প্রবলেম সলভ হয়ে গেছে 2014-15-এ বা আরো আগে, হয়তো কিছুদিন আগে। এখন আমাদের যেটা প্রবলেম হচ্ছে যে লেংথ ফ্রম দ্য ডেটা সোর্স, মানে ওই ইউজার থেকে কত দূরে ডেটাটা স্টোর স্টোর করা আছে, বা ইউজার যে ডেটাটা সিক করছে হ্যাঁ সেই ডেটাটা আসলে কত দূরে বসানো। কত ফর এক্সাম্পল আপনি ইন্ডিয়াতে যদি দেখেন, ওদের দেশেই গুগলের সার্ভার আছে, গুগলের মেইন ডেটা সেন্টার আছে। তো আমরা আমাদের এখানে সেটা এখনো গুগলরা আসতে পারেনি, এবং আসতে না পারার রিজন ইজ নট দ্য প্রাইভেট সেক্টর, এটা গভর্নমেন্টের কিছু পলিসি ছিল, যে এই পলিসিগুলো আসলে হয়তো অত ফ্রেন্ডলি ছিল না। আমাদের যারা এই বড় বড় প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড আছে, এই দিক দিয়ে সিঙ্গাপুর আবার খুবই ফ্রেন্ডলি। আপনি যদি সিঙ্গাপুরের জিওগ্রাফিক্যাল লোকেশনটা দেখেন, এটা আশেপাশে কিন্তু কিচ্ছু নাই। ওইখানে যদি একটা 100 কিলোমিটার রেডিয়াসের কিছু একটা সার্কেল করা হয়, সেখানে হয়তো 10 কোটি লোকও পাওয়া যাবে না, এখানে আমাদের এখানে হয়তো 100 কোটির উপরে লোক পাওয়া যাবে যদি একটা দিস পার্ট অফ দি এই পার্ট অফ দি ওয়ার্ল্ড। তো সেই জন্য টেকনিক্যাল, বাট সিঙ্গাপুর এটা কেন করতে পেরেছে, সিঙ্গাপুর ইজ কনসিডার্ড এজ আ আইটি হাব অফ দি এই রিজিয়নের, বিকজ তাদের গভর্নমেন্ট পলিসি ওয়াজ অনেক ফ্রেন্ডলি, ওয়েলকামিং ছিল। তো আমি আশা করি যে আমাদের গভর্নমেন্টও এটা ফ্রেন্ডলি হবেন, করবেন। আর ন্যাচারালি উই আর ব্লেসড যে এত পপুলেশন আমাদের এখানে আছে, উই হ্যাভ আ প্লেন টেরাইন, উই হ্যাভ আ ইউথ পপুলেশন, উই হ্যাভ অনেক লোক আমাদের দেশের বাইরে চাকরি করে। আমাদের সোশ্যাল ভ্যালিউজ এরকম আছে যে দে ডোন্ট forget their family, they call back, they send money. So if there is any heaven on earth, এগুলো ডেটা সেন্টারের জন্য, it is বাংলাদেশ. I'm sure it will grow many times in the coming future. থ্যাংক ইউ। এই ধরনের একটা ডেটা সেন্টার পরিচালনা করার জন্য ভেরি স্পেশালাইজড গ্রুপের দরকার, গ্রুপ অফ পিপলের দরকার হয়, আমি শিওর। সো এই ধরনের মানুষ কোথায় পাচ্ছেন আপনি, এত স্পেশালাইজড গ্রুপ অফ পিপল? এখন আসলে হ্যাঁ, এখন যেটা হয়ে গেছে ওয়ার্ল্ডে, ফার্স্টলি উই হ্যাভ ইউজড অল দ্য বেস্ট মেশিনস ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা হয়তো দেখবেন যে এখানে আমাদের রোলস রয়েসের মতো ইঞ্জিন আমরা ইউজ করছি, বিকজ এই ডেটা সেন্টারে মানে ইট ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে এরকম না যে আমাদের ওই মাইন্ডসেট ছিল না যে আমরা একটা গরিব দেশের গরিব কোম্পানি। আমরা জানি যে এটার বাংলাদেশের পটেনশিয়াল আমরা রিয়েলাইজ করেছি, এবং আমরা দেখেছি যে এটাতে যদি আমরা বেস্টটা না করি, এটা ইনজাস্টিস করা হবে। তো সেই দিক থেকে আমরা উই হ্যাভ ইনভেস্টেড ইন দ্য রাইট ওয়ে। তো সেই খাতে এখন তো আসলে সবই গুগল এবং এআই দিয়ে সবই পাওয়া যায়। তো আমাদের যারা এমপ্লয়ি আছেন বা মেম্বার্স আছেন, উই হ্যাভ পিক দ্য বেস্ট ব্রেইনস ফ্রম দ্য ইন্ডাস্ট্রি। আমরা তো ট্রেন আপ করতে পারবো না, অ্যান্ড দে পিকড দেয়ার নলেজ ফ্রম দ্য বেস্ট রিসোর্সেস। গুগল বলি বা প্রফেশনাল যেসব সার্ভিস আছে ওইখান থেকে শিখেছে, এবং যেহেতু হাতের কাছে মেশিনগুলো পেয়েছে, এগুলো অ্যাপ্লাই করেছে, অ্যান্ড দে হ্যাভ বিল্ড দেয়ার ওন ক্যাপাসিটি। এরকম না যে উই হ্যাভ হায়ার্ড সামওয়ান ফ্রম আউটসাইড বাংলাদেশ এবং তাদের রিসোর্সকে ইউজ করেছে। আমরা আমাদের দেশের ট্যালেন্টসদেরকেই পারফরমেন্সে কনভার্ট করেছেন। এক্সেলেন্ট। সম্প্রতি দেখলাম যে গুগল আপনার ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশে $15 বিলিয়ন ইনভেস্ট করছে এআই ডেটাবেসের উপরে। সো এটা ইন্ডিয়াতে একটা প্রজেকশন আছে যে আগামী 2013 নাগাদ এই ইনভেস্টমেন্ট $25 to $30 বিলিয়ন চলে যাবে।
সো ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট, সেটা ফরেন ইনভেস্টমেন্টই হোক বা বাংলাদেশের ভিতর থেকে ইনভেস্টমেন্ট হোক, বাংলাদেশ আমরা কোথায় আছি ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট? আমরা এখনো উই আর নোওয়্যার। এই মোমেন্টে যদি আমি বাংলাদেশ যতটুকু হওয়ার কথা ছিল এটার কিছুতেই আমরা নাই। বাট আমি বিশ্বাস করি যে আমাদের গভর্নমেন্ট পলিসি যখন চেঞ্জ হবে, আমরা একটু যখন ওয়েলকামিং হব বা আমাদের অন্টারপ্রেনাররা যখন এটা বোঝা শুরু করবে, এখানে অনেক বিদেশি ইনভেস্টমেন্ট আসবে এবং বাংলাদেশ ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে বাংলাদেশ ইজ এ মাচ মোর অ্যাট্রাকটিভ জায়গা। তো বাংলাদেশে যেটা হয় যে দেখবেন যে হঠাৎ করে মানে এমন ইনভেস্টমেন্ট আসছে, যেমন আপনি মোবাইল কোম্পানিতে দেখেছেন টেলিনর ওয়ার্ল্ড ওয়াইড তেমন ভালো করেনি, কিন্তু বাংলাদেশে ভালো করেছে। তো সিমিলারলি ডেটা সেন্টারেও সেম সিচুয়েশন হবে। আপনি ইনভেস্টমেন্টের জায়গা দেখছেন, আরো অনেক অনেক ইনভেস্টমেন্ট আছে, মানে এখানে পৃথিবীর একটা বড় পপুলেশন এখানে বাস করে। ওকে। সো ইফ দেয়ার ইজ ওয়ান প্লেস অন আর্থ যেখানে ডেটা সেন্টার হওয়া উচিত, ইট শুড বি বাংলাদেশ। এবং এই ইনভেস্টমেন্ট বাংলাদেশের বাইরে থেকেও আসতে পারে, বাংলাদেশের ভিতর থেকেও আসতে পারে, সো ইটস ওপেন। আর যেই লেভেলের ইনভেস্টমেন্টের কথা হচ্ছে, আমার মনে হয় না যে বাংলাদেশি অন্টারপ্রেনাররা শুরুতেই এটাতে সাহস করবেন, বাট বিদেশি অন্টারপ্রেনাররা খুব আরামসে খুব খুশি হয় বাংলাদেশে ইনভেস্ট করতে পারবে। এখন একটা প্রশ্ন হয় যে দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি গ্লোবালাইজড, টেকনোলজি ওয়ার্ল্ড ইজ ইভেন মোর গ্লোবালাইজড। সো ফেলিসিটি অ্যাকচুয়ালি আপ এগেইনস্ট দি গ্লোবাল কম্পিটিটরস। লোকাল কম্পিটিটরস তো আছেই, এর সাথে গ্লোবাল কম্পিটিটরস। কালকে যদি গুগল বা AWS, অ্যামাজন ওয়েব সার্ভিস যদি বাংলাদেশের ডেটা সেন্টার করবো, সো দ্যাট উইল বি হিউজ কম্পিটিশন ফর ইউ। এবং অলরেডি আপনি ফেস করছেন নিশ্চয়ই কম্পিটিশন, যেহেতু এই টেকনোলজি ফিল্ডটাই গ্লোবাল ইন নেচার। সো এই কম্পিটিশন গুলোকে কিভাবে ডিল করছেন? এই প্রথমত হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের যে কনজাম্পশন দরকার সেটার চেয়ে অনেক কম ডেটা সেন্টার বাংলাদেশে আছে। তো সেই হিসেবে আমাদের ওই কম্পিটিশন এখন আমরা যে খুব ফেস করছি সেটা না, বাট আমরা ইন দ্য নেক্সট 2-3 ইয়ার্স ফেস করা শুরু করব যে গ্লোবাল যেসব কম্পিটিশন আছে। একটা হচ্ছে যে আমাদের দেশের থেকে এখনো অনেক মিলিয়ন্স অফ ডলার্স বের হয়ে যাচ্ছে বিকজ আমাদের এখানে সুইটেবল ডেটা সেন্টার নাই বলে। তো সেটা আমরা অনেকটা মিটিগেট করছি আমাদের ডেটা সেন্টার দিয়ে। মানে আমি যদি একটু টেকনিক্যালি বলি যে ডেটার সোর্স থেকে ইউজারের যে তো ডিফারেন্স কমানো যায়, অ্যান্ড ইট ইজ ফিজিক্স। মানে আমি সিঙ্গাপুরে একটা ডেটা থাকলে আলোর গতিতেই ডেটা আসবে। তো আমি বাংলাদেশে একটা থাকা, আমি যেটা 1-2 মিলি সেকেন্ডে ক্লায়েন্টকে ডেলিভার করতে পারছি, সিঙ্গাপুর থেকে আসতে সেটা 50 মিলি সেকেন্ড লেগে যাচ্ছে, বা আরো দূর থেকে আসতে আরো বেশি মিলি সেকেন্ড লেগে যাচ্ছে। সো এই অ্যাডভান্টেজটা আমাদের সবসময় থাকবে, যেটা দিয়ে আমরা কম্পিট করতে পারবো। আর বাংলাদেশের কিছু ইউনিক অ্যাডভান্টেজ আছে, যেখানে আমরা এখানে বড় হয়েছি, এখানে জন্মেছি, এখানেই হয়তো মারা যাব। তো বাংলাদেশের যেসব ইউনিক ফিচার আছে সেটা বিদেশি কোম্পানিরা এসে তাদের মতো চিন্তা করে এটা হয়তো বুঝতে পারে না। যেমন আপনি দেখবেন যে বাংলাদেশে কিছু বিদেশি ডেটা সেন্টার আসবে, তারা যদি বাংলাদেশের সোশ্যাল ভ্যালিউ কালচারকে অ্যাডপ্ট না করে তাহলে দে উইল ফেইল। আপনি অনেক বিদেশি কোম্পানি বাংলাদেশে এসছে, তারা রোল ব্যাক করে চলে গেছে, যে পারেনি এখানকার লোকাল ইয়েদের সাথে, লোকাল অন্টারপ্রেনারদের সাথে। ইউ অ্যাট্রিবিউট জাস্ট আওয়ার কালচারস, যে তারা আমাদের কালচারটি বুঝতে পারেনি এই কারণে, নাকি অন্য কোনো? না, তাদের হয় কি, আপনি যখন সুপেরিয়র হন তখন আপনি মনে করেন যে আপনি যেটা ভাবছেন সেটাই দুনিয়া হয়ে যায়। হ্যাঁ, কমপ্লেসেন্ট হয়ে যায়। ওরা ভাবে যে আসলে বাংলাদেশে আমাদের মতো করেই চালাবো, আমরা যেভাবে চিন্তা করি সেভাবেই চলবে। তো এটা চলেনি, আলটিমেটলি কাজ করেনি। একটু আগেই বলছিলেন ভাইয়া যে আমরা অনেক ফরেন কারেন্সি সেভ করছি, তো বাংলাদেশে একটি ডেটা সেন্টার আসলে ফরেন কারেন্সি সেভ করে। সো এটা কিভাবে করে একটু জানতে চাচ্ছি। যেই সার্ভিস কোথায় সেভ করে? যে সার্ভিসটা আমি গুগল থেকে নিতাম, যে সার্ভিসটা আমি AWS থেকে নিতাম, যে সার্ভিসটা আমি মাইক্রোসফট থেকে নিতাম, যে তাদের অ্যাজোর বা যেসব সার্ভিস তারা দেয়, সেগুলো এখন আমরা আমাদের ডেটা সেন্টার থেকে অনেকটাই প্রোভাইড করছি। ওকে। তো এই যে টাকাটা আগে মাসে মাসে মিলিয়ন্স অফ ডলার্স, আমার ধারণা এটা কয়েকশো কোটি টাকা তো হবেই, বছরে কয়েক হাজার কোটি টাকা হবে, হতে পারে। এটা এখনো চলে যাচ্ছে। এখন এটা আমরা আস্তে আস্তে বিশ্বাস করাতে পারছি যে দেশ থেকে এই সার্ভিসটা দেওয়া দরকার। তো আমরা যেটা অ্যাপ্রোচ করছি মার্কেটে, ভাই আপনার সবচেয়ে আনইম্পর্টেন্ট সবচেয়ে ছোট সার্ভিসটা দিয়ে আমাদেরকে বিশ্বাস শুরু করে। তারপর আস্তে আস্তে সেটা করছে। যেমন আমাদের এখানে ডেটা সেন্টার যখন শুরুতে করি তখন সবাই ডিজাস্টার রিকভারি আমাদের এখানে রাখতো। ওকে। এখন মেইন অপারেশনই এখানে নিয়ে দ্যাট ওয়াজ নাম্বার 2, নাও ইউ আর নাম্বার 1। হ্যাঁ, এখন নাম্বার 1 সার্ভিসটা এখানে আসছে। সো ইট ইজ অল অ্যাবাউট, এটা টাইম লাগবে। এটা এরকম না যে আমরা কাউকেই দোষ দেই না যে আপনারা আসছেন না কেন। এটা অল্প অল্প সার্ভিস শুরু করে ট্রাস্ট আর্ন করতে পারলে এটা। সো আমাদের দর্শকদের জন্য যদি বলি, সেটা হচ্ছে যে আমি একটি আজকে ওয়েবসাইট করলাম, এটা আমি আগামীকালকে অ্যামাজন ওয়েবসাইটেও হোস্ট করতে পারি, আবার ফেলিসিটিতেও হোস্ট করতে পারি। সো অ্যামাজন ওয়েবসাইটে যখন আমি
AWS যখন হোস্ট করছি তখন আমি ফরেন কারেন্সি বাইরে পাঠাচ্ছি, আই এম লুজিং ফরেন কারেন্সি বাংলাদেশ অ্যাজ এ হোল। আর যদি ফেলিসিটিতে করি তাহলে ইটস অলরেডি দেয়ার ইন বাংলাদেশের মধ্যেই আছে। এছাড়া আরো বেনিফিট আছে, যেমন ফর এক্সাম্পল আমাদের অনেক বড় বড় নিউজ পেপারের সাইটগুলো সব বিদেশে হোস্ট করা, তো আনফরচুনেটলি বাট ওই সময় আসলে বাংলাদেশে এরকম কোনো ডেটা সেন্টার সার্ভিস প্রোভাইডার ছিল না বলে তো ওনাদের জন্য ইট ওয়াজ রাইট ডিসিশন। বাট এখন ফেলিসিটির মতো যে ডেটা সেন্টারগুলো তৈরি হবে বা হচ্ছে সেখানে আসাটাই ভালো, বিকজ ইটস নট অনলি মানি। আপনি সিঙ্গাপুর থেকে, আমি যখন বাংলাদেশে বসে বাংলাদেশি হিসেবে প্রথম আলোর একটা নিউজ দেখবো, আমি সিঙ্গাপুর থেকে কেন ট্রাভেল করে ডেটাটা ট্রাভেল করে ডেটাটা সিঙ্গাপুর থেকে আসবে, সেটা বাংলাদেশে ডেটা বাংলাদেশ থেকে আমরা করতে পারি। যেখানে এটা 50 মিলি সেকেন্ড লাগছে সেটা আমরা 2 মিলি সেকেন্ডে 2 মিলি সেকেন্ডে নিয়ে আসতে পারে। সো ঘুরে ফিরে সেই কথাই আসে, ডেটা আমার যত কাছে লেটেন্সিটা তত কম কম হবে, হ্যাঁ, এবং তত কুইক ডেটা, আর যত ডেটা কম ট্রাভেল করবে তত খরচ তত খরচ। এর ফিজিক্স আপনি যেটা বারবার বলবেন। অ্যাবসলিউটলি। ফেলিসিটি আর কি সার্ভিস প্রোভাইড করে ভাইয়া? ফেলিসিটি এখন উই আর মেইনলি তো ডেটা সেন্টার কো-লোকেশন সার্ভিস, যেটা ক্লায়েন্টদের ইকুইপমেন্ট এনে বসাবে, আমরা রাইট এনভায়রনমেন্ট দিব, আপ টাইম এনশিওর করবো, দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে যে আমরা একটু ক্লাউড সার্ভিস শুরু করছি বাংলাদেশে, আমাদেরই একটা সিস্টেম। আমাদের দর্শকদের জন্য ক্লাউড সার্ভিসটা যদি একটু সহজ ভাষায় বলেন। ক্লাউড সার্ভিস অ্যাজ সিম্পল অ্যাজ আপনি দর্শকদের মধ্যে আমি শিওর বেশিরভাগই জিমেইল ইউজ করেন ইমেইলের জন্য, সেই ডেটাগুলো তো কোথাও গিয়ে একটা যে জমছে, অথবা ইউটিউব দেখছেন বা একটা মুভি দেখছেন, সেই ডেটাগুলো যেখানে আছে সেগুলো আসলে একটা ক্লাউডে জমে আছে, আর এই ক্লাউডটা হোস্ট আছে আমাদের মতো একটা ডেটা সেন্টারের কাছে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস, দ্য হোল ইন্টারনেট ওয়ার্কস। তো সেটাতে আছি আমরা রিসেন্টলি, আপনি জেনে থাকবেন যে স্টারলিং বাংলাদেশে এসছে, এটা ওয়ার্ল্ডের একটা যুগান্তকারী, সবচেয়ে বড়, হ্যাঁ, ইলন মাস্কের কোম্পানি, ইলন মাস্কের কোম্পানি। হ্যাঁ, ওনাদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আগে পৃথিবীর 40% লোকজনকে আসলে কেবলে ইন্টারনেট কানেক্ট করা সম্ভব না, তাদের এত, হ্যাঁ 40% অফ দ্য পপুলেশন তাদের এত রিমোটে তারা থাকে, বা মানে ওই সেন্টার থেকে ওই পর্যন্ত কেবল নিয়ে যাওয়া খুব এক্সপেন্সিভ হয়। তারপরেও সরকার এটাকে ওই স্পেসিফিক দেশের সরকার এটাকে একটা সোশ্যাল সার্ভিস হিসেবে সাবসিডাইজ করে দিচ্ছে। স্টারলিং সেটাকে স্যাটেলাইটের থ্রুতে পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা ডেলিভার করতে পারছে, ইভেন ইন দ্য মিডল অফ দ্য নেশন ওশান সেটা ডেলিভার করতে পারছে। তো বাংলাদেশের জন্য স্টারলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ বাংলাদেশ ইজ আ হাব। আমি যেটা বললাম, এখানে পপুলেশন আছে বাংলাদেশের আশেপাশে, সো বাংলাদেশকে তারা একটা মেজর হাব হিসেবে চিন্তা করছে, শুধু বাংলাদেশকে সার্ভ করার জন্য না, বাংলাদেশের আশেপাশে যে 100 কিলোমিটারের একটা রেডিয়াস ধরে এখানে হিমালয়ান রেঞ্জে অনেক ছোট ছোট সিটিজ আছে, দেশ আছে, তাদেরকে সব সার্ভিস বাংলাদেশ থেকে হবে। মানে স্টারলিং বাংলাদেশকে দেখছে অনেকটা দুবাই এয়ারপোর্টের মতো। মানে যদি আজকে আপনি জাস্ট চিন্তা করেন যে যদি ইউএই আজকে ভিসা বন্ধ করে দেয়া, দুবাই এয়ারপোর্টে কিছু হবে না, বিকজ দুবাই থেকে তো সবাই ট্রানজিট করে চলে যাচ্ছে। সিমিলারলি বাংলাদেশও এরকম একটা সিচুয়েশনে আসছে যে বাংলাদেশ ইজ গোয়িং টু বি দ্য নিউ সিঙ্গাপুর। যে এখন সিঙ্গাপুর যেমন হচ্ছে ডেটার হাব, সিঙ্গাপুরেও যে ডেটা তারা হ্যান্ডেল করে, এটা 97% এটা ট্রানজিট হয়ে চলে যায় ওইখানকার লোকজনগুলো, তারা এখানে একটা ছোট্ট ট্যাক্স ইম্পোজ করে দিচ্ছে যে এটা ক্রস করার জন্য। বাংলাদেশ ইজ অলসো বিকামিং দিস, যে এরকম একটা হাব থ্রু স্টারলিং। এই মোমেন্টে আমি শিওর অন্যান্য দেশও, অন্যান্য কোম্পানিও আসা শুরু করবে। তো স্টারলিংকের উই আর দ্য বিগেস্ট হোস্ট অফ বাংলাদেশ। আমরা স্টারলিংকে ডেটা সেন্টার সার্ভিস দিচ্ছি। আপনি দেখেছেন যে এখানে যেটা যেই গ্রাউন্ড স্টেশনটা তাদের আছে সেটা ওয়ার্ল্ডের বিগেস্ট সাইট, এটা নেই বাংলাদেশ, হ্যাঁ, কালিয়া করে, মানে আমরা যেখানে বসে কথা বলতে তার থেকে 100 মিটার্সের মধ্যে। তো যেটা আছে বাংলাদেশে তারা আরো 6টা-7টা এরকম সাইট তৈরি করবে রিডান্ডেন্সির জন্য এবং এরিয়া কভারেজের জন্য। ওয়ার্ল্ডস বিগেস্ট, হ্যাঁ। এখন যেটা বিগেস্ট আছে সেটা হচ্ছে রেডমন্ডে, তাদের হেড অফিসে 67 অ্যান্টেনা, আর আমাদের এটা যেটা আছে সেটা হচ্ছে 80 অ্যান্টেনাস। সো এটাই সবচেয়ে বড়, এটাই সবচেয়ে বড় এখন। বিগ ইনফরমেশন। সো ফেলিসিটি তাদেরকে আসলে এই জায়গাটা প্রোভাইড করছে নাকি টেকনিক্যাল সাপোর্ট? না, সব টেকনিক্যাল সাপোর্ট। এটা জায়গা আসলে খুবই ছোট একটা ম্যাটার। হ্যাঁ, জায়গা তো তারা পৃথিবীর যে কোনো জায়গায়, তো এটার জন্য যে রিলেটেড টেকনোলজি আছে সেগুলা দিচ্ছে। তারপরে এখান থেকে যে যশোরে কানেক্ট হবে, যে অন্যান্য যে গ্রাউন্ড স্টেশন আছে সেগুলোর অনেক বড় বড় অনেক হাই ক্যাপাসিটি ট্রান্সমিশন আছে, এটা দিচ্ছে। তারপর ওয়ার্ল্ডের সাথে যে এই গ্রাউন্ড স্টেশনগুলো কানেক্টেড হবে থ্রু কেবল, সেগুলো দিচ্ছে। তো মানে সব ধরনের, মানে 80% অফ দ্য স্টারলিং সার্ভিসেস প্রোভাইডেড বাই ফেলিসিটি অ্যান্ড ইটস সিস্টার কনসার্নস। মানে
ফাইবারের থম নেক্সট জেনারেশন ইন্টারনেট ব্যাকবোনটা তৈরি করে দিচ্ছে ফেলিসিটি। হ্যাঁ, আমরা এটা একটা রোল প্লে এটা তো রোল প্লে করছে, বলাই যায়, হ্যাঁ, বলাই যায়। টেকনোলজি নিয়ে আরেকটি প্রশ্ন ওঠে যে প্রায় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এআই ইজ ইনভেডিং, সব জায়গায় এআই হচ্ছে কোনো না কোনো ভাবে। আপনারা শুরু করেছেন কিনা এআই এর? হ্যাঁ, আমরা আসলে এআই এর এআই তৈরি করছি না, হ্যাঁ, এআই এর বেনিফিশিয়ারি আমরা এখন আপাতত। আমাদের যে ইকুইপমেন্ট গুলো আছে, ডেটা সেন্টারে যেগুলো ইউজ হচ্ছে, ক্লাউডে যেগুলো ইউজ হবে, সেগুলা ওয়ার্ল্ডে যেসব এআই তৈরি হয়েছে সেগুলোর বেনিফিট আমরা নিচ্ছি। তো আমরা এখনো ডেভেলপ করা শুরু করিনি, আরো কিছু সময় পার হোক, আমরা হয়তো ডেভেলপ করবো না, বাট আমরা বাংলাদেশের যারা ট্যালেন্ট পুল আছে সারা দেশে, যারা ফ্রিল্যান্সে কাজ করে বা অর্গানাইজেশনের ফরে কাজ করে, তাদেরকে আমরা ফ্যাসিলিটেট করব। আমাদের এখন পর্যন্ত এআই নিয়ে যে আমরা স্ট্রেট কাজ করবো এরকম কিছু রোড ম্যাপে নাই। আমরা চাই যে সব কাজ তো আমরা করতে পারবো না, রাইট। উই হ্যাভ টু ফ্যাসিলিটেট তো পিপল। আপনি লম্বা সময় টেকনোলজি ব্যবসায় নেতৃত্ব দিয়েছেন, তো আপনার কাছে একটি প্রশ্ন হচ্ছে যে টেকনোলজি ব্যবসা এবং অন্যান্য ব্যবসার নেতৃত্বের ক্ষেত্রে কোনো মৌলিক পার্থক্য আছে কিনা? টেকনোলজি ব্যবসার আমার যে অবজারভেশন, আমি শিওর সব ব্যবসাতেই ইউ হ্যাভ টু বি অ্যাজাইল অ্যান্ড ইন্টেলিজেন্ট এবং নলেজেবল, এক্সপিরিয়েন্স থাকতে হবে। টেকনোলজিতে আমাদের মনে হয়েছে যে এটার খুব ফ্রিকুয়েন্ট চেঞ্জ হয়, মানে যেটা আজকে রাইট আছে একই রিকোয়ারমেন্ট, আপনি যদি মনে করেন যে আজকে যে রিকোয়ারমেন্ট আপনার ছিল, 1 বছর পরে আমি যদি আমার সেম সার্ভিসটা দিই, একই কোয়েশ্চেনের আনসার করি, দ্য আনসার উইল বি ডিফারেন্ট। যেমন একটা স্টোরি আছে আইনস্টাইনকে নিয়ে, যিনি একবার একটা কোয়েশ্চেন করেছিলেন, একই রিপিট কোয়েশ্চেন করেছিলেন সেকেন্ড ইয়ারে। তো যিনি কোয়েশ্চেন সেটটা প্রিন্ট করবেন উনি বলছেন, স্যার আপনি বোধহয় ভুল করেছেন, যে কোয়েশ্চেনটা একই করে ফেলেছেন গত বছরের মধ্যে। তো তখন আইনস্টাইন বলছেন, আমি ভুল করি নাই, বিকজ দ্য কোয়েশ্চেন ইজ সেম, দ্য আনসার হ্যাজ চেঞ্জ বিগ টাইম ইন দ্য লাস্ট 1 year। তো আমাদেরও টেকনোলজিতে সেরকম আছে যে উই হ্যাভ টু স্টে আপডেটেড। এটা খুবই কেয়ারফুলি, আমরা কখন এটাকে ডেপ্রিশিয়েট করে ফেলবো বা অ্যামোটাইজ করে ফেলবো। অনেক সময় আমাদের এটা দেখতে হয় যে একটা টেকনোলজি আছে আর একটা ভালো এসছে, আমরা সাথে সাথে অ্যাডপ্ট করতে পারছি না, বিকজ এটার খরচ আমাদের এখন খরচ। ওই সময় আরেকটা নতুন কম্পিটিশন এসে ঢুকে যাচ্ছে, যখন ঢুকছে তখন সে বেস্ট মেশিন নিয়ে আসবে, আমরা তাতে কিভাবে ওভারকাম করব বা কিভাবে কম্পিট করবো। সো ইট ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাজাইল অ্যান্ড শার্প থাকতে হয়। ফর্মুলা ওয়ান রেসের মধ্যে আছেন আপনি। হ্যাঁ, ফর্মুলা ওয়ান রেসের আমি কি করছি এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে অন্যরা কি করছে, সেটার ব্যাপারে ওয়াচফুল থাকাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং খুব অ্যাজাইল থাকা, যে এখন চেঞ্জ এসছে, চেঞ্জটা কত কুইক নিয়ে আমি মার্কেটে কাস্টমারকে দিতে পারবো। সো ওইখানে একটা বড় ডিফারেন্স আসবে। আর আমরা ওই যে এটার মধ্যে আসলে ওই যে দিন ঘন্টা এগুলাতে আমাদের হিসাব করলে হয় না, আমরা মিলি সেকেন্ড হিসাব করি। হ্যাঁ, যেটা বাবা বলছেন যে মানে ফর এক্সাম্পল আমরা যদি একটা এক্সাম্পল দিই যে আজকে যদি আমাদের ডেটা সেন্টারে কোনো ডাউন টাইম হয়, যদি 1 মিনিটের মধ্যেও ডাউন হয় বা 1 মিনিটও না কয়েক সেকেন্ডে যদি ডাউন হয়, ব্যাংকের একটা সার্ভার রিবুট করবে, রিবুট করে আবার তার স্টেবল জায়গায় আসতে তার 10 মিনিট সময় লেগে যাবে। এবং এটা যদি একটা বড় ব্যাংকের সার্ভার হয়ে থাকে, এই 10 মিনিটের মধ্যে হাজার হাজার লোক ব্যাংক থেকে এটিএম থেকে টাকা তুলতে পারে, চেষ্টা করেছেন কিন্তু পারেননি। এবং এটার মধ্যে হয়তো কিছু হসপিটালের পেমেন্ট আছে, এই হসপিটালের পেমেন্টটা ঠিক টাইমে না দিতে পারার জন্য হয়তো 5টা লোক মারা যাবে। সো আমাদের ইম্প্যাক্ট ইজ ভেরি ভেরি হাই। সো সেজন্য আমাদেরকে মিলি সেকেন্ডে চিন্তা করতে হবে। সোশ্যাল ইম্প্যাক্ট ইজ ভেরি হাই। সোশ্যাল ইম্প্যাক্ট ইজ ভেরি হাই। সোশ্যাল ইম্প্যাক্ট ইজ ভেরি হাই। নেতৃত্ব, লিডারশিপ, কি গুণ থাকতেই হবে একজন লিডারের? What do you think? আপনি লম্বা সময় নেতৃত্ব দিয়ে আসছেন। আমি মনে করি যে ফার্স্ট ইজ অনেস্টি, ইন্টেগ্রিটি। ইউ হ্যাভ টু বি ফেয়ার উইথ ইউর পিপল। আমরা লিডারশিপের ফার্স্ট জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু রিড ইউর সারাউন্ডিংস। এটা এরকম না যে এমপ্লয়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর কাস্টমার্স, এমপ্লয়িজ অ্যান্ড ইউর স্পন্সর্স। যেমন আমি আই হ্যাভ অলওয়েজ ওয়ার্কড, আমি কখনো ওই স্টুডেন্ট লাইফের অল্প সময় ছাড়া আমি চাকরি করেছি, কিন্তু আমাকে চিন্তা করতে হচ্ছে মালিকের মতো করে। এবং আমাকে খেয়াল রাখতে হয়েছে যে আমি there are 3 major parties. One is the owners, then is employees, and আরেকটা হচ্ছে customers. কাউকে আমি বেশি দিয়ে বাকি 2জনকে ঠকালাম বা 2জনকে বেশি দিয়ে 1জনকে ঠকালাম, এটা হলে লিডারশিপ মেনটেন করা। I have to maintain the right balance among the 3 major stakeholders. সেটা আছে unbiased হওয়াটা is very important, fair হওয়াটা খুব ইম্পর্টেন্ট। লোকজনের যারা আমাদের মেম্বার্স আছেন তাদের স্ট্রেংথ এবং উইকনেস দুটা বোঝাটাই ইম্পর্টেন্ট। আমি স্ট্রেংথটাকে ইউজ করব অ্যান্ড উইকনেসটাকে আমি তাকে যে ছোট করব, তাকে খারাপ ভাববো সেটা না, আমি এই উইকনেসটা কভার করবো আরেকজনের স্ট্রেংথ দিয়ে। তো এই জিনিসগুলো বোঝাটা আমার মনে হচ্ছে যে
খুব ইম্পর্টেন্ট। আর লাস্টলি হচ্ছে ইউ হ্যাভ টু বি রেসপেক্টফুল উইথ পিপল। এটা সিনিয়র হোক জুনিয়র হোক, আমাদের একটা কর্পোরেট কালচারে আমি যেটা দেখি, সিনিয়রদেরকে আমি খুব সার করছি, জুনিয়রদেরকে ঠিক উল্টা বিহেভ করতে হবে। তো আমি মনে করি যে ইউ হ্যাভ টু বি fair with everyone, you have to be respectful your seniors and also juniors. এটা হার্ভার্ড বিজনেস রিভিউর একটা আর্টিকেল পড়ছিলাম যে একই মানুষ বসের সামনে একরকম, আবার অর্জন যারা আছে তাদের সামনে আর এক রকম, ব্যক্তি পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ। সো অ্যাজ ইউ আর সেইং, আসলে লিডারদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানুষটাকে চিনতে হবে, সে যেই হোক, সে আমার বস হোক বা আমার নিচে হোক, মানুষটাকে চিনতে হবে। মানুষকে বুঝতে পারা এবং চেনাই লিডারের সবচেয়ে বড় গুণাবলী। যেটা আর তার গুণগুলোকে ম্যাক্সিমাইজ করাটাই হচ্ছে লিডারের কাজ। লিডারের কাজ যে তাকে যার যতটুকু আছে তাকে ম্যাক্সিমাইজ করা। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সিন্স আই এম টকিং ইন আ পাবলিক ফোরাম, সেটা হচ্ছে যে there are two kinds of leader I believe, যে একটা হচ্ছে পাওয়ার লিডার আর একটা হচ্ছে স্পিরিচুয়াল লিডার। তো পাওয়ার লিডার হচ্ছে যে যেদিন উনি ওই ক্ষমতা থেকে ওই চেয়ার থেকে চলে যাবেন সেদিন হি অর শি উইল লুজ থাকবে না। আর স্পিরিচুয়াল লিডারটা হচ্ছে যে উনি ওই কোম্পানি থেকে চলে যাওয়ার পরও বা সিট থেকে চলে যাওয়ার পরও লোকজন তাকে রেসপেক্ট ফোন করবে, তো অন্য সময় ফোন করবে, সিম্পলি বিকজ আপনি তার লিডার ছিলেন। তো মানে আমি যেমন অনেক সময় যোগ করে আমাদের যারা কলিগস আছেন বলেন যে আমার দেখা সবচেয়ে বড় স্পিরিচুয়াল লিডার হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি 1400 বছর আগে কি বলে গিয়েছেন এটার জন্য এখনো লোকজন জীবন দিয়ে দিচ্ছে, কন্টিনিউয়াসলি ডিসকাসিং। হ্যাঁ, তো দিস ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ হোয়াট ইজ স্পিরিচুয়াল লিডারশিপ। তো আমরা ওনার মতো কাছাকাছি না হতে পারলেও অ্যাট লিস্ট সিট ছাড়ার পর দিন থেকে যদি আমাকে মানে ভুলে না যায় সেটার চেষ্টা করা হয়, সেটা চেষ্টা করা উচিত। প্রায় শেষের দিকে একটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনার জীবনে কোনো রিগ্রেট আছে? ফর এক্সাম্পল ক্যারিয়ারটা যদি এভাবে না হয়ে এভাবে হতো তাহলে আরো ভালো হতো। কোনো রিগ্রেট আছে নাকি ইউ আর হ্যাপি উইথ হোয়াটএভার ইউ হ্যাভ? না, আমার মনে হয় যে আই এম হ্যাপি। আই ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট যে কি হতে পারতাম। মানে ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম তখন সবারই শখ ছিল যে ডাক্তার, পাইলট হব, অবভিয়াসলি শখ ছিল পাইলট হব। এখন মনে হয় যে না, যেভাবে হয়েছে, বিকজ আইটি সেক্টর ইজ ভেরি মানে আই মিন গ্লিটারি, গ্ল্যামারাস, চেঞ্জ হচ্ছে, উই ট্রাভেল আ লট, all the best things, all the latest things we have to deal with, যেটা করছি ওয়ার্ল্ডে, যেটা আজকে আমেরিকার যে প্রেসিডেন্ট যে ভাষণ দিচ্ছে সেটা আমরা বোধহয় 200 মিলি সেকেন্ড পরে এখানে শুনতেছি, মানে 1 সেকেন্ডের 5 ভাগের 1 ভাগের মধ্যে। তো এটা আমরা উই আর কন্ট্রিবিউটিং টু মেনি থিংস। আমরা যখন দেখি যে একটা পার্সন, যে আমি যেটা বললাম, আজকে যদি আপনি 3টা ট্রানজাকশন করে থাকেন, সেটা একটা আমাদের থ্রুতে হচ্ছে, একটাতে আমাদের একটু হলেও কন্ট্রিবিউশন আছে। ইট গিভস এ ওয়ান্ডারফুল ফিলিংস। এবং আমাদের যারা ইয়াং কলিগস আছেন তারা যখন ভালো ফিল করে, তাদের ফ্যামিলির কাছে যখন তারা ফেরত যায়, যখন তারা আয়নার দিকে তাকায় গর্ব করে বলতে পারে যে হালাল ইনকাম করে আসছি, ওই এনভায়রনমেন্টে যখন আমরা দিতে পারছি, দ্যাট গিভস আ ওয়ান্ডারফুল ফিলিং। সো you have no regret, you are happy whatever you have in your life. But in the last, এখন যেহেতু একটা বয়সের শেষের দিকে আছি, তো in the next যতদিনই কাজ করতে পারি, অনেক বড় কিছু করতে চাই, বড় কিছু রিস্ক নিতে চাই। ওগুলা নিতে গিয়ে যদি মরে যেতে হয়, ব্যাংক্রাফট হয়ে যেতে পারে, হব। But I'll give my best shot. সর্বশেষ প্রশ্ন ভাই আপনার কাছে, যিনি পরবর্তী সার্কুল আলম হতে চান কি করতে হবে তাকে? আচ্ছা, প্রথমত তাকে বিশ্বাস করতে হবে সার্কুল আলম অনেক বড় হইতে হবে। অ্যান্ড আমি যেটা বলবো যে এটার কোনো শেষ নাই, মানে জাস্ট বি অনেস্ট, মানে কোনো রিগ্রেট, মানে অনেকে সারা জীবন কমপ্লেইন করতে থাকে, নো কমপ্লেইন। আর যদি কখনো কিছু নিয়ে কমপ্লেইন আসে, আমি বলবো যে তাকে মনে করতে যে তার চেয়েও খারাপ অবস্থায় অনেকেই কেউ আছে। আর লাইফের, আমরা তো গেম খেলতে পছন্দ করি, গেমের ফান্ডামেন্টালটা কি? গেমের ফান্ডামেন্টালটা হচ্ছে যে লিমিটেড রিসোর্স নিয়ে স্কোর করা। যেমন একটা ফুটবলের মধ্যে বল একটাই, মানে আই হ্যাভ 11 মেম্বার্স ইন মাই সাইড আর 11 আদার সাইড আছে। এখন একটা বল নিয়ে আমার একটা ইয়েতে করতে হবে, স্কোর করতে হবে। তো সেটাকে যদি আমরা মনে রাখি যে আমাদের আসলে মানে যারাই যেই প্রফেশনেই আছে, সেটাকে একটু এনশিওর করা যে আমি কি এটার জন্যই জন্মেছি কিনা, না হলে কুইকলি শিফট করে ফেলা। আর আরেকটা হচ্ছে যে যখন যেখানে ঢুকে গেছি সেটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করা। এবং এটার কোনো ইয়ে নাই সবাই যে একসাথে একবারে গিয়ে সিইও হবে, সিএক্স হবে, এটাও লাইফের এন্ড না। ওপেন থাকা যে আমি যতটুকু আমার ক্যাপাসিটি আছে, এখানে ভাগ্য আছে, মানে কেউ যদি কোনো রিচ না করতে পারে কোন একটা স্টেজ, এটা মানে না যে সে আনসাকসেসফুল। ইটস ফাইন। এটা এভাবেই চিন্তা করা জিনিসটাকে, জাস্ট মেক শিওর যে
সারাউন্ডিংসে যারা আছে তাদের জন্য আমি কিছু করতে পেরেছি কিনা, ফ্যামিলি, ফ্রেন্ডস, সোসাইটির জন্য করতে পেরেছি কিনা, এটাই সাকসেস। এটাই সাকসেস। সো যদি সামারাইজ করি আপনার উত্তরটা, সেটা হচ্ছে যে ফিল গুড ইনসাইড, ভিতরে ভালো ফিল করতে হবে, সোসাইটির সাথে কন্ট্রিবিউট করতে হবে, সোসাইটিকে যেই কাজই করি, যেই কাজটাই করে সোসাইটি এটা সোসাইটিকে কন্ট্রিবিউট করছে কিনা সেটা দেখতে হবে, এবং স্যাটিসফাইড থাকতে হবে, এবং যা আছে এই নিয়েই ভালো থাকতে হবে। আর অন্যকে যতটুকু কম হার্ট করা, Hurt করা। সেটাও বোধহয় একটা ইম্পর্টেন্ট পার্ট। থ্যাংক ইউ ভাই, অনেক সময় দিলেন আমাদেরকে, অনেক কিছু My শিখতে pleasure, আপনার my কাছে। আমি শিওর আমাদের দর্শকরা আপনার ইন্টারভিউ দেখে তারাও অনেক কিছু শিখবে, এবং হয়তো জীবন পরিবর্তনও হয়ে যেতে পারে অনেকের আপনার এই চমৎকার ফিলোসফিক্যাল এবং টেকনিক্যাল অনেক কিছু জানলাম। থ্যাংক ইউ, আবারও ধন্যবাদ আপনাকে। 6 কাসুর, থ্যাংক ইউ।